বলছে প্রভিশনস আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, অর্থাৎ নাগরিকত্ব যে সংশোধনী আইন 2019 এর প্রধান প্রভিশনস বা বিধানগুলো কি কি? The 2009 amendment made some significant changes to the Citizenship Act of 1955, অর্থাৎ 2019 সালের যে সংশোধনী আইন, সে আইনটি নাগরিকত্ব আইন 1955 বা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। অর্থাৎ নতুন কোনো আইন নয়, পুরনো 1955 সালের আইনের কিছু ধারা পরিবর্তন করা হয়েছে। বিলো আর ইটস মেজর ফিচার্স। আমরা নিচে এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখব। এলিজিবিলিটি ফর সিটিজেনশিপ ফর সার্টেন ইলিগাল মাইগ্রেন্টস। বলেছে কিছু নির্দিষ্ট অবৈধ অভিবাসীকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য করা হয়েছে। এখানে সব অবৈধ অভিবাসী নয়, শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর অবৈধ অভিবাসীদের কথা বলা হয়েছে। The Act provides that a specified class of illegal migrants from the three countries will not be treated as illegal migrants. আইনে বলা হয়েছে তিনটি নির্দিষ্ট দেশ থেকে আসা একটি নির্দিষ্ট শ্রেণীর অবৈধ অভিবাসীকে আর ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে গণ্য করা হবে না। অর্থাৎ বলছে আগে তারা আইনের চোখে হয়তো অবৈধ অভিবাসী ছিল, কিন্তু সিএএ 2019-এর পরে এই নির্দিষ্ট শ্রেণীর মানুষদের সেই মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। thereby making them eligible for citizenship, ফলে তারা কি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবেন। অর্থাৎ সিএএ স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেয় না, এটা কেবল নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা দেয়। অর্থাৎ সিএএ চালু হলো মানেই যে তারা নাগরিকত্ব পেয়ে গেল, ইল্লিগাল ইমিগ্রেন্টসরা যে শ্রেণীর কথা বলা হয়েছে তারা, তা না, তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, সেই যোগ্যতাটা তাদেরকে দেওয়া হয়েছে। This specified class of illegal migrants belong to 6 communities, এগুলো আগেই পড়েছি আমরা, 3টি দেশ আগেই পড়েছি,
কিন্তু যে তিনটি দেশের কথা বলেছে এখানে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অন্য কোনো দেশ কিন্তু এর আওতায় পড়বে না। যেমন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, এরা এর আওতায় পড়বে না। Also, they should have entered India before or on the cut-off date of 31st December 2014. তাদের আবার 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে। তো এটাই হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যে মূল আইনটা ছিল তো সিটিজেনশিপ অ্যাক্ট 1955। দেশ তিনটা কী কী, ধর্ম কী কী, কাট অফ ডেট কোনটা, এগুলো সব আমরা পড়েছি। বলেছে যে এই সিএএ 2019 এর আরও দুটি গুরুত্বপূর্ণ প্রভিশনস আছে। যেমন একটি হচ্ছে সিটিজেনশিপ থ্রু ন্যাচারালাইজেশন। এটা কীরকম? ফর দ্য ইলিগাল মাইগ্রেন্ট, যারা ইলিগাল মাইগ্রেন্ট, the number of years of residency before applying for citizenship through naturalization has been relaxed from 11 years to 5 years. এখানে বলেছে যে ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব, এটা বলতে বোঝায় যে একজন বিদেশি ব্যক্তি নির্দিষ্ট একটা সময় ভারতে বসবাস করার পর ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এটাই হচ্ছে ন্যাচারালাইজেশন। এবার সিএএ 2019 অনুযায়ী, আগে ব্যাপারটা ছিল এরকম যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করত, তাদেরকে 11 বছর ভারতে আগে বসবাস করতে হতো। এখন এই সিএএ 2019 অনুযায়ী তাদের মাত্র 5 বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল কি, ন্যাচারালাইজেশনের ব্যাপারটা 11 বছর, আর সিএএ 2019-এ সেটাকে 5 বছর করা হয়েছে। তাহলে শুধুমাত্র সিএএ এর আওতাভুক্ত যে 6টা সম্প্রদায়, যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এবং 3টা যে দেশ আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সেখান থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রেই এই ছাড়টা প্রযোজ্য। এবার বলছে গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অফ ওসিআই রেজিস্ট্রেশন। ধরো যারা ওসিআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এদের যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন, সেটা কোন পরিস্থিতিতে বাতিল করা যাবে? এ নিউ প্রভিশন হ্যাজ বিন অ্যাডেড। একটা নতুন বিধান এখানে যোগ করা হয়েছে যে কেন্দ্র সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে ওসিআই কার্ড রেজিস্ট্রেশন বাতিল করতে পারে। কিভাবে? যদি ওসিআই কার্ডধারী নাগরিকত্ব আইন, যেটা আমাদের, বা নাগরিকত্ব আইন সংশোধনী
বা কেন্দ্রীয় সরকার নির্ধারিত অন্য কোনো আইন যদি লঙ্ঘন করে তাহলে তার ওসিআই বাতিল করা যেতে পারে। ফার্দার, no such order of cancellation shall be passed until the cardholder has to be given an opportunity to be heard. বলছে তবে ওসিআই বাতিল করার আগে ওই ব্যক্তিকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে, অর্থাৎ অপরচুনিটি টু বি হার্ড মানে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। অর্থাৎ সরকার যদি একতরফাভাবে সঙ্গে সঙ্গে ওসিআই বাতিল করতে পারবে না, আগে কারণ জানাতে হবে এবং ওই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটাকে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বা অডি আল্টারাম পার্টেম বলা হয়। অডি আল্টারাম পার্টেম বলা হয়। তাহলে আমরা সিএএ 2019 দেখলাম যে ন্যাচারালাইজেশনের জন্য বসবাসের সময় 11 বছর থেকে কমিয়ে 5 বছর করা হলো, কিন্তু সেটা শুধুমাত্র সিএএ এর আওতাভুক্ত ব্যক্তিদের জন্য। ওসিআই কার্ডধারী আইন ভঙ্গ করলে কেন্দ্র সরকার ওসিআই বাতিল করতে পারে, কিন্তু বাতিল করার আগে অবশ্যই তাকে শুনানির সুযোগ বা অপরচুনিটি টু বি হার্ড দিতে হবে। বলছে যে এটাও মনে রাখতে হবে আমাদের যে এই যে সিএএ 2019 এর যে প্রভিশনস, সেটা 2 শ্রেণীর এলাকার প্রযোজ্য হবে না। অর্থাৎ 2 ধরনের এলাকার ক্ষেত্রে সিএএ কার্যকর নয়। প্রথম শ্রেণীতে আছে স্টেটস দ্যাট আর কভার্ড আন্ডার দ্য 6th শিডিউল, অর্থাৎ সংবিধানের যে 6ষ্ঠ তফসিল এর অধীনে থাকা যে সমস্ত উপজাতি, সেই সমস্ত এলাকাগুলিতে সিএএ প্রযোজ্য নয়। ট্রাইবাল এরিয়াস অফ আসাম, মেঘালয়, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, অর্থাৎ নিম্নলিখিত রাজ্যগুলির যে ট্রাইবাল এরিয়াস সেখানে সিএএ কার্যকর নয়। যেমন আসামের উপজাতি এলাকা, মেঘালয়ের উপজাতি এলাকা, মিজোরামের উপজাতি এলাকা, ত্রিপুরার উপজাতি এলাকা। কেননা এই 6ষ্ঠ তফসিলের উদ্দেশ্য ছিল এই উপজাতীয় এলাকার সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষা করা। তাই এই এলাকাগুলিকে সিএএর বাইরে রাখা হয়েছে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে আছে স্টেটস হুইচ আর প্রোটেক্টেড আন্ডার ইনার লাইন পারমিট, অর্থাৎ যেসব রাজ্যে ইনার লাইন পারমিটের ব্যবস্থা চালু আছে সেখানেও সিএ প্রযোজ্য হবে না। ইনার লাইন পারমিট কি বা আইএলপি কি? আইএলপি হলো এমন একটা বিশেষ অনুমতিপত্র যা ছাড়া ভারতের অন্য রাজ্যের নাগরিকরাও ওই রাজ্যে প্রবেশ বা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারে না। যেমন অরুণাচল আইএলপি যুক্তরাজ্য, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। তাহলে এই সমস্ত যে রাজ্য
এই দুটো তালিকা যে বললাম, এই দুটো তালিকাতে সিএ কার্যকর হবে না। একটা মিজোরামের ট্রাইবাল এরিয়া, যেটা ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত। আবার পুরো মিজোরাম রাজ্যে ইনার লাইন পারমিট ব্যবস্থাও চালু আছে। তো এই মিজোরাম দুই জায়গাতেই উল্লেখ করা হয়েছে। তাহলে সিএ প্রযোজ্য নয় 6 শিডিউলের ট্রাইবাল এরিয়াস, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আর ইনার লাইন পারমিট স্টেটস অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। তাহলে প্রশ্ন আসতে পারে সিএ 2019 কোন কোন এলাকায় প্রযোজ্য নয়। 1 নম্বর 6th শিডিউলের যে উপজাতি এলাকাগুলো আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার ট্রাইবাল এরিয়াসে। আর আইএলপি যুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর,